আমি বাংলার কয়লা বলয়ের কেন্দ্রস্থলে রানীগঞ্জ নামক একটি জায়গায় আছি, যেখানে এলাকা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ কয়লা ভাণ্ডার রয়েছে। এখন এই এলাকা জুড়ে অসংখ্য খোলা কয়লা খনি বা ওপেন পিট কয়লা খনি ছড়িয়ে ছিটিয়ে আছে, যার মধ্যে একটিতে আমি এখন দাঁড়িয়ে আছি। বাংলা বিধানসভা নির্বাচনের আগে টিএমসি এবং বিজেপির মধ্যে কয়লা একটি বড় বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1777 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে প্রথম কয়লা উৎপাদন শুরু হয়েছিল এবং সেই কয়লা দিয়েই দেশের শিল্প বিপ্লবের আগুন জ্বলেছিল। কিন্তু সেই কালো হীরের দূতই রাজনৈতিক চক্রব্যূহে হারিয়ে গেল। তারপর 2011 সাল এলো। জল, জঙ্গল, জমি নষ্ট করার পাশাপাশি খোকাবাবুর পরিবার কয়লা পাচারকেও তাদের পারিবারিক ব্যবসা হিসেবে গড়ে তুলেছে। বেনামি খনি থেকে বিজেপি টাকা রোজগার করে আর তৃণমূলকে চোর বলে। যত পাপ নন্দ ঘোষ তৃণমূলের নামে দিয়ে দাও, সাধু সেজেছে বিজেপি বোস। কিন্তু রাজনৈতিক ভঙ্গি এবং কলহের বাইরে এই এলাকায় যে সম্পূর্ণ কয়লা খনির কাজ চলে তার একটি মানবিক মূল্য আছে। আমি এখন হরিশপুর নামে একটি গ্রামে আছি এবং কয়েক বছর আগে এখানে একটি বড় ঘটনা ঘটেছিল, যেখানে এই গ্রামের অনেক বাড়িতে ফাটল ধরেছিল। এখন এটি অনেক সংবাদপত্রের প্রতিবেদনে এবং প্রচুর টেলিভিশন কভারেজে স্থান পেয়েছে, এবং আজ যখন আমি এখানে আছি, ঘটনাটি ঘটার দিন থেকে এটি ঠিক যেমন ছিল তেমনই দাঁড়িয়ে আছে। এখন আপনি যদি এই বাড়িটার দিকে তাকান তাহলে দেখবেন এতে বড় বড় ফাটল রয়েছে। এটি বসবাসের অযোগ্য, এবং এই গ্রামের অনেকেই আমাদের বলছেন যে অন্যান্য বাড়িতেও একই রকম ফাটল দেখা দিয়েছে। তো আমি এখন এই ভদ্রলোকের সাথে হরিশপুর গ্রামের ভেতরে হাঁটছি, যিনি বলছেন যে তিনি আমাদের তার বাড়ি দেখাতে চান এবং কি হয়েছে তা বলতে চান। একবার দেখান দাদা। কতটা ফেটে গেছে। এই সবটা ফেটে গেছে। আরে বাড়িটা পুরো বসে গেছে। তো এইখানে এটাই পুরো গ্রামটা। আর দাদা যেমনটা বলছিলেন যে অনেক ফাটল ধরেছে আর অনেক বাড়িতে। যদি মৃন্ময় আপনাদের এটাও দেখাতে পারে, দেওয়ালের আরেকটা ফাটল। এবং আমি এই বাড়িটার ভেতরে ঢুকছি আপনাদের আরও কিছু ছবি দেখানোর জন্য। এই সবটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ফেটে গেছে এবং সত্যি বসবাসের অযোগ্য। আর এই গ্রামে শুধু একটা বাড়ি নয়, এরকম একাধিক বাড়িতে ফাটল ধরেছে। আমাকে বলছিলেন যে আপনারা ভোট দিতে চান না। এরকম কেন? ভোট দিতে চাই না, আমাদের জন্য কেউ কোনো ব্যবস্থা করছে না। আপনারা তো দেখছেন বাড়ির কি অবস্থা। যে বাড়িতে মানুষ থাকার মতো অবস্থা নেই, ওরা সব ছেড়ে ছুড়ে চলে গেছে। কি করবে? এখন এত নেতা আছে, সবাই বলছে যে আমরা মাস্টার প্ল্যান বানাচ্ছি আর সবার পুনর্বাসন করব। সেটাই তো বলছিল, মাস্টার প্ল্যান তো 6 বছর ধরে বানাচ্ছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। এইভাবে টালবাহানা করে চলছে। কোন নেতার উপর আপনার বেশি বিশ্বাস আছে, বিজেপি না টিএমসি? দেখুন, এখন সরকারে তো টিএমসি আছে। টিএমসিকে তো 6 বছর দেখে নিলাম, এখন দেখুন আবার ভোট আসতে চলেছে। এখন কোনো পার্টি আসবে তার কোনো ঠিক নেই। না তৃণমূল আসবে না বিজেপি আসবে, কোনো ঠিক নেই। আপনার মতে কার আসা উচিত যাতে আপনাদের একটু সুবিধা হয়? দেখুন, যে পার্টি আসুক অবস্থা এরকমই থাকবে। এরকম কেন বলছেন? মানে এই যে 6 বছর আমাদের কেটে গেল, কোনো পার্টি এসে ব্যবস্থার জন্য পাশে দাঁড়ায় না, তাহলে তো এরকমই হবে। ইলেকশনের সময় সবাই আসছে, ইলেকশন শেষ, ব্যাস হরিশপুর যেমন ছিল তেমনই রইল। কেউ দেখতেও আসে না। কেউই দেখতে আসে না। এখন এমনটা নয় যে সরকার ত্রাণ এবং পুনর্বাসনের জন্য কোনো চেষ্টা করেনি। সমস্যাটা হলো এই যে এর বেশিরভাগটাই শুধু কাগজে কলমে রয়েছে। এখন আমি বিজয়নগর নামে একটি জায়গায় আছি, যেটা এমন একটা এলাকা যেখানে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বহু মানুষ বা যাদের বাড়িতে ফাটল ধরেছিল তাদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল। কিন্তু এটা আক্ষরিক অর্থেই একটা ভূতের শহর। আমার চারপাশে রয়েছে এই অসমাপ্ত, অসম্পূর্ণ বাড়িগুলো যেখানে কেউ থাকে না। আর এই ক্লাস্টারগুলো জুড়ে এটাই পরিস্থিতি বলে মনে হচ্ছে। এখন কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এবং টিএমসি আর বিজেপি উভয়, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকার, এই সম্পূর্ণ প্রচেষ্টাটির প্রচার করেছে এই বলে যে তাদের জন্যই এই ধরনের কাজ হচ্ছে। প্রশ্ন হল, যখন এই ধরনের প্রকল্পগুলো অসমাপ্ত বা অসম্পূর্ণ থেকে যায় তখন কি হয়? এখন এমন কিছু ক্লাস্টার আছে যেখানে লোকজন রয়েছে এবং আমি তাদের সঙ্গে কথা বলবো ও তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করব যে তারা কবে এখানে এসেছেন এবং এই ধ্বংসাবশেষের মধ্যে যদি একে তা বলা যায় কিভাবে জীবন কাটাচ্ছেন। বাইরে যেমনই কাজ ছিল আমরা সবটা চালিয়ে নিতাম। নিজের জায়গায় নিজের স্বাধীনতা থাকে, যেমন নিজের জায়গায় নিজের আজাদি থাকে। এখানে এসে কোনো আজাদি নেই, উপরন্তু কোনো কাজ কারবারও হয় না। কারোর বাড়িতে রান্না হয় তো কারোর হয় না, এইভাবেই সব চলছে। এখন তো নির্বাচন আসছে, অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনে তো অনেক কিছুই বলে, কিন্তু হয় না।
এখন আপাতত রাস্তার অবস্থা এত খারাপ যে কিছু বলার নেই। যেখানে সেখানে টোটো উল্টে যায়, বাইক উল্টে যায়, কেউ বাচ্চা নিয়ে পড়ে যায়। 3 মে 2011 ঘটনা হয়েছিল স্যার। ঠিক আছে। রাতে ভোর 3:45 সময় আমার ছোট মেয়ের থেকেও ছোট আমার ভাইজি দৌড়ে এলো। কাকা কাকা বাসটা একদম নিচে চলে গেছে। নিচে বাসটার জায়গায় অনেক মানে মানে ক্ষতি হয়েছে স্যার। তো আমরাও সকালে উঠে দৌড়ে দেখি, বাপরে, দিকে ধোয়া ধোয়া হয়ে আছে, বাচ্চা মেয়ে আছে। এটা হওয়ার কত বছর পর আপনি এখানে এলেন বাবা? 3 মে 2000 সালের ঘটনা হয়েছিল স্যার, আর আমরা পেলাম 2022-এর মার্চ মাসে পেলাম। 10 বছর আপনি কেমন ছিলেন? স্যার কোনো রকমে তো ওখানে জীবন কাটাচ্ছিলাম। ভাঙাচোরা, কারোর কোনো ঘর ছিল না, সবাই গাছের নিচে থাকত। স্যার কেউ ভাড়ায় থাকছিল, এইভাবে নিজের জীবনযাপন করছিল। এটা বলুন যে আমরা দেখছি যে আপনারা তো এই দিকে কিছুটা বসবাস করছেন, এই বাকি ঘরগুলো এমনিই পড়ে আছে, এদিকেও আমরা দেখছি ফিনিশ হয়নি। এই পুরো পরিস্থিতিটা কি? এটার কারণ হলো স্যার যে অনেক লোক এখানে আসার কথা ভেবেছিল, কিন্তু এখানে যা পরিবেশ, এই পরিবেশ দেশ দেখে এখানে আসতে চায় না। আর আমাদের এখানে শিফটিং করানোর অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক ফর্মালিটি প্রোভাইড করার কথা দিয়েছিল, অনেক সুবিধা দেওয়ার কথা বলেছিল, কিন্তু এর মধ্যে থেকে কোনো ফর্ম্যালিটি মেলেনি। আমাদের শুধু তুলে এনে এখানে শিফটিং করে দিয়েছে, অনেক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আর এখানে আমরা তো বলবো স্যার, আসার পর আমাদের আরও সমস্যা হয়ে গেছে। এরকম কেন? কারণ আমরা যেখানে ছিলাম সেখানে জল, বিদ্যুতের অনেক সুবিধা ছিল। এখানে আসার পর জলের সুবিধা নিয়ে তো আগে অনেক সমস্যা ছিল, এখন কিছুটা সমাধান হয়েছে, কিন্তু বিদ্যুতের সমস্যা এখনো রয়েছে। ইলেকট্রিক বিল সবার বেশি আসছে, আমরা না এগোতে পারছি না পেছোতে পারছি। যেমন বলে না, না গিলতে পারা যায় না ওগরাতে পারা যায়, সেই রকমই জীবন আমাদের এখানে হয়ে গেছে। এটা বোঝান আমাদের দর্শকরা যারা আছেন যে আগে কিভাবে আলাদা ছিল। যখন আপনি ফ্ল্যাটে নয় গ্রামে ছিলেন তখন কিভাবে আলাদা ছিল। গ্রামে আমাদের সবকিছুর সংস্থান ছিল স্যার, সেখানে দেখুন নিজের জায়গা ছিল, সবকিছুর সংস্থান ছিল। আর এখানে আসার পর দেখুন আমাদের বাইরে থেকে এনে এখানে দিয়ে দিয়েছে, যে এখানকার লোকেরাও ভাবে যে আমরা বাইরের লোক, কেউ আমাদের কোনো মূল্য দেয় না। কয়লা একটা বড় ব্যবসা। এটি ভারী শিল্প থেকে শুরু করে আমাদের ন্যাশনাল গ্রিড পর্যন্ত সবকিছুকে শক্তি যোগায়। কিন্তু এটা হয়তো শক্তি যোগাতে পারেনি তা হলো সেই সব মানুষের জীবনের ন্যূনতম মর্যাদা, যাদের বাড়িঘর এই কয়লা উত্তোলনের জন্য ফাঁপা করে দেওয়া হয়। এখন বাংলায় এরপরে যেই সরকার গঠন করুক, তাদের এটা নিশ্চিত করলে ভালো হবে যে এই এলাকায় চালু থাকা সমস্ত প্রকল্পগুলি শুধু কাগজে কলমে না থেকে বাস্তবে রূপায়িত হয়।